এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। তো এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 10-এর ইংলিশ বিষয়ের লেসন 2-তে যে পোয়েমটি রয়েছে অর্থাৎ ফেবেল, লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। তো সেই কবিতার যে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো রয়েছে অর্থাৎ যে গ্রামার এক্সারসাইজেস এবং রাইটিং এক্সারসাইজেস সমস্ত কিছু কিন্তু এই একটা ভিডিওতেই আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এবং এর আগের ভিডিওতে আমি এই কবিতাটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে রেখেছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি একবার চেক করে নিও। তো প্রথমেই একেরটা দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলেছে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে বলেছে। তো প্রথমে এরটা বলেছে দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, মানে ঝগড়াটা হয়েছিল কার কার মধ্যে, মাউন্টেন আর একজন কার সাথে হয়েছিল, র্যাবিট মানে খরগোশ, র্যাট মানে হচ্ছে ইঁদুর, ক্যাট মানে হচ্ছে বিড়াল, আর স্কুইরাল মানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে দেখো এই আইভি এর উত্তরটা হবে স্কুইরাল। বিয়েরটা বলেছে বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। বলেছে স্কুইরালটার কাছে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে মাউন্টেন কি, মাউন্টেন হচ্ছে বড়। তাহলে দেখো স্মল আছে, বিগ আছে, নোবেল আছে, কাইন্ড আছে, তাহলে বড় অর্থাৎ বিগ হয়ে যাবে, দুইয়ের উত্তরটা হয়ে যাবে। তারপর শেরটা বলেছে দেখো, আনলাইক আ মাউন্টেন আ স্কুইরাল ক্যান ক্র্যাক আ। বলছে যে একটা স্কুইরাল কি ভাঙতে পারে যেটা মাউন্টেন পারে না, ক্র্যাক আ কী হবে দেখো, নাট বলেছে, যোগ বলেছে, স্টোন বলেছে, লক বলেছে, তাহলে হয়ে যাবে কি নাট, একের উত্তরটা হয়ে যাবে। তারপর দুইয়ের দাগেরগুলো বলেছে দেখো কি, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বলেছে এখানে কিছু স্টেটমেন্টস বা কিছু উক্তি দেওয়া আছে যেগুলো সঠিক বা বেঠিক সেটা বিচার করো। যদি ধরো ঠিক কিংবা ভুল, যদি সেটা ঠিক হয় তাহলে তার সপক্ষে একটা করে যুক্তি দিতে হবে, আর যদি ভুল হয় সেটার সপক্ষেও যুক্তি দিতে হবে, মানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো দেখো প্রথমেরটা কি বলেছে, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরাল লিটিল বান। বলেছে পাহাড়টি স্কুইরালকে লিটিল বান বলে ডেকেছিল। এটা মিথ্যা, কারণ কি লিটিল বান বলেনি, লিটিল প্রিক বলেছিল, তাই তো? তাহলে এটা ফলস হয়ে যাবে। এবং এটার সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমি বইতে লিখেছি, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল প্রিক। এগুলো কিন্তু কবিতার লাইন তুলে দিয়েছি, ঠিক আছে? এটা হয়ে গেল এইটার সাপোর্টিং স্টেটমেন্ট। বিয়েরটা বলেছে দ্য স্কুইরাল ইজ স্পাইরার দ্যান দ্য মাউন্টেন, মানে হচ্ছে কাঠবিড়ালিটি হচ্ছে মাউন্টেনের থেকে, পাহাড়ের থেকে অনেক বেশি প্রাণবন্ত। এটা একদম ঠিক কথা, তাই জন্য এটা দেখো টি লিখেছি। এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কবিতার লাইন, ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। তো এর দাগের কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল, মানে হচ্ছে স্কুইরালের সাথে কার ঝগড়া হয়েছিল। দেখো এখানে কোয়েশ্চেনটা কিন্তু যেই টেন্সে আছে, অর্থাৎ এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে আছে, হু হ্যাড কোয়ারেল, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল। তো আমি সেই টেন্স মেনটেন করেই কিন্তু উত্তরটা লিখেছি। তাহলে এই এর দাগের উত্তরটা হয়ে যাবে কি, দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল, মানে হচ্ছে পাহাড়টির একটা স্কুইরালের সাথে ঝগড়া হয়েছিল, ঠিক আছে? তারপর বিয়েরটা বলেছে হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরাল, মানে হচ্ছে স্কুইরালের কাছে কোনটা অপমানজনক নয়, ডিসগ্রেস মানে হচ্ছে অপমানজনক। এটা দেখো সিম্পল প্রেজেন্টে আছে, তো উত্তরটা আমি একদম কোয়েশ্চেন থেকেই নিয়ে নিয়েছি, যেমন আছে তেমন। দেখো উত্তরটা লিখেছি, টু অকুপাই ইটস প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরাল। বোঝা গেল? তারপর সিয়েরটা বলেছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই। বলছে স্কুইরাল কোন জিনিসটাকে ডিনাই করছে না, মানে অস্বীকার করছে না, কোনটাকে? দেখো উত্তরটা লিখেছি, দ্য স্কুইরাল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, যে মাউন্টেনটা কি করে স্কুইরালদের জন্য সুন্দর সুন্দর রাস্তা করে দেয়। এরপর দেখো চারেরগুলো বলেছে গ্রামার ইন ইউজ, এখানে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, দেখো তিনটে করতে দিয়েছে। আর কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইনড
ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে সেইগুলোর ফ্রেজাল ভার্ব লিখতে হবে এবং নিচে দেখো কিছু লিস্ট দেওয়া আছে, সেখান থেকে উত্তরটা বেছে নিয়ে করতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়্যার নেসেসারি, এবং ভার্বগুলোর কিন্তু ফর্ম চেঞ্জ করতে হবে যেখানে যেখানে দরকার। যদি টেন্স চেঞ্জ হয় সেক্ষেত্রে ভার্বের ফর্মটাও সেই টেন্সকে মেনটেন করে চেঞ্জ করতে হবে যখন আমি ফ্রেজাল ভার্বে চেঞ্জ করব। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং বলেছে কি এই যে ফ্রেজাল ভার্বের উত্তরের লিস্টটা দেওয়া আছে এখানে একটা এক্সট্রা দেওয়া আছে। দেখো 3টে করতে দিয়েছে, এখানে দেখো 4টে উত্তর দেওয়া আছে, তাহলে একটা এক্সট্রা দেওয়া আছে। তো দেখো এটা প্রথমেটা কি বলেছে, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তাহলে মেট অর্থাৎ মিট, তাহলে মেট হচ্ছে মিটের পাস্ট ফর্ম, এবং মিটের ফ্রেজাল ভার্ব কোনটা হবে, দেখো কাম অ্যাক্রস। তাহলে যখন আমি কাম অ্যাক্রসটাকে এই সেন্টেন্সে আসবো, যেহেতু এটার মেড আছে মানে হচ্ছে সিম্পল পাস্ট, তখন কিন্তু কাম অ্যাক্রসটাকেও আমাকে সিম্পল পাস্টে নিয়ে আসতে হবে। তাহলে সিম্পল পাস্টের উত্তরটা আনলে কীরকম হবে, দেখো রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। আশা করছি বুঝতে পেরেছো। তারপর নেক্সট বলেছে দেখো, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। দেখো এখানে বলেছে টলারেট মানে হচ্ছে সহ্য করা, তাহলে এখানে বলেছে তনুশ্রী অ্যানিমালসদের প্রতি নিষ্ঠুরতা একদমই সহ্য করতে পারে না। তাহলে টলারেট যে ভাবটা সেটার ফ্রেজাল ভাব হয়ে যাবে পুট আপ উইথ। এখানে দেখো সিম্পল প্রেজেন্টে আছে মানে হচ্ছে একদম V1 ফর্মেই আছে, তাহলে এখানে আমাকে ফ্রেজাল ভাবটাও সেইভাবেই রাখতে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে দেখো, তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তারপর নেক্সট দেখো শেরটা বলেছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, মানে তার প্রপোজাল বা প্রস্তাবটা কি রিজেক্টেড হয়েছে, মানে প্রত্যাখ্যান করা হয়েছে, মানে স্বীকার করা হয়নি। তাহলে এখানে রিজেক্টেড আছে, মানে এটা দেখো V2 ফর্মে আছে, তাহলে রিজেক্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে কি টার্ন ডাউন। এই যে টার্ন ডাউন, তাহলে যখন আমি এখানে টার্ন ডাউনটাকে এই সেন্টেন্সে নিয়ে আসবো তখন কিন্তু আর টার্ন ডাউন হবে না, ওইটা হয়ে যাবে কি সিম্পল পাস্ট। তাহলে উত্তরটা হবে হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন। বোঝা গেল। তারপর দেখো 5এরগুলো বলেছে কি চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে 3টে সেন্টেন্সেস। দেখো প্রথমেরটা বলেছে কি লক দ্য ডোর, তাহলে এটা বলেছে লক দ্য ডোর। এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা ভয়েস চেঞ্জ করি এগুলোকে দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে লেট দিয়ে আর একটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অ্যাডভাইসড, যেরকম সেন্টেন্স থাকে সেরকম। তো আমি এখানে দুটো করেই দেখিয়ে দিচ্ছি। দেখো লক দ্য ডোর, তাহলে প্রথমে লেট দিয়ে করেছি, লেট তারপরে অবজেক্ট বসলো লেট দ্য ডোর, তারপরে একটা বি বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট দ্য ডোর বি লকড। এটা হচ্ছে একটা। আর একটা যদি আমি ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করি বা ইউ আর অর্ডার দিয়েও করতে পারো, ইউ আর অ্যাডভাইসডও করতে পারো, তাহলে সেক্ষেত্রে কী হবে ইউ আর রিকোয়েস্টেড টু লক দ্য ডোর, মানে এরকম ইউ আর তুমি যা দেবে রিকোয়েস্টেড অ্যাডভাইস সেটা লিখে টু, তারপর সেন্টেন্স যেটা আছে সেটাই হয়ে যাবে লক দ্য ডোর। বিয়েরটা বলেছে দেখো অসীম নোস দ্য সলিউশন টু দিস প্রবলেম। দেখো এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে আমাকে অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে আনতে হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে অসীম, আর নোস হচ্ছে ভার্ব, আর দ্য সলিউশন টু দিস প্রবলেম হচ্ছে পুরোটাই অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্টের ঘরে আনলে কি হয়ে যাবে দ্য সলিউশন টু দিস প্রবলেম। তারপরে যেহেতু প্রবলেম আছে, মানে এখন যেহেতু এইটা হচ্ছে সাবজেক্ট সেহেতু এর জন্য কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, প্রবলেম সিঙ্গুলার তাই জন্য ভার্বটাও সিঙ্গুলার ইজ করেছি। তারপরে নো ভার্বের থার্ড ফর্ম নোন টু অসীম। এবার মনে রাখতে হবে আমাদের সচরাচর ভয়েস চেঞ্জে কিন্তু বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্টের ঘরে নিয়ে আসি, কিন্তু যখনই নো ভার্বটা থাকে তখন কিন্তু আর বাই হয় না, টু হয়ে যায়। ওই জন্য লিখেছি কি দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। পরেরটা দেখো বলেছে আই হ্যাড রিটেন আ লেটার। এইটা দেখো পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে সেইভাবে আমাকে ভয়েস চেঞ্জটা করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্টের ঘরে আনা আর অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে আনা। তাহলে এ লেটারটা এখানে অবজেক্ট, সাবজেক্টের ঘরে আসলে কি হয়ে গেল এ লেটার। তারপর দেখো হ্যাড রিটেন, তাহলে এটা কি হয়ে যাবে হ্যাড বিন রিটেন, তারপর বাই হয়ে যাবে, তারপর সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে গেলে আই হয়ে যাবে মি। আশা করছি বুঝতে পেরেছো সবাই। নেক্সট দেখো শেরটা বলেছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। বলেছে কি পাহাড় তার পিঠের মধ্যে মানে পিঠের ওপরে ফরেস্ট অর্থাৎ জঙ্গল বহন করতে পারে।
তাহলে এটা ট্রু হবে, ট্রি লিখেছি। এবং এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে কি, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। এই কবিতার লাইনটা দিয়ে দিলেই কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। নেক্সট দেখো তিনেরগুলো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলোর আনসার তোমাদেরকে লিখতে হবে। এবার দেখো রাইটিং অ্যাক্টিভিটিস, 6 দাগেটা বলেছে, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাডভাইসিং হার অর হিম টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হার অর হিজ লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল। দেখো এটা হচ্ছে বন্ধুকে চিঠি লেখা, মানে হচ্ছে একটা পার্সোনাল লেটার। তো চিঠির বিষয়বস্তু হচ্ছে কি, যে তুমি লিখবে তোমার বন্ধুকে বা বান্ধবীকে যে তোমাদের যে লোকালিটি অর্থাৎ তোমার আশেপাশে যে পাবলিক লাইব্রেরি আছে সেটাতে যাওয়া কতটা ভালো, তার কতটা প্রয়োজনীয়তা, এই বিষয়টা নিয়ে কিন্তু তোমাকে একটা চিঠি লিখতে বলেছে। তো চিঠির শুরুতেই প্রথমে যেটা করতে হবে, দেখো একদম খাতা ডান দিকে এখানে আমার নিজের অ্যাড্রেস থাকবে, যে আমি চিঠিটা লিখছি এখানে আমার নিজের গ্রামের বা শহরের নাম থাকবে, নিজের জেলার নাম, আর ডেট দিতে হবে যেদিন লিখছো, আর পিন নাম্বার দিতে হবে। এখানে কিন্তু আমার সম্পূর্ণ নিজের অ্যাড্রেস থাকবে। তারপরে দেখো এখানে তোমরা যে যার মতো করে বসিয়ে নিও। তারপর এখানে বাঁ দিক করে শুরু করব কি, ডিয়ার মধু। আমি এখানে মধু নাম দিয়েছি আমার বেস্ট ফ্রেন্ডের নাম। তোমরা তোমাদের নিজেদের মতো বন্ধু বান্ধবীর নাম লিখবে, যে প্রিয় তোমার যেটা তোমাদের নাম হবে, ডিয়ার লিখে কমা দিতে হবে। তারপর দেখো একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে, যে কেমন আছো, ভালো আছো, এইসব যেটা থাকে সেটা দিয়ে শুরু করতে হবে, যে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হোয়াই ডু নট রাইট মি, তুমি আমায় কেন লেখো না, অর্থাৎ চিঠি লেখো না। আই হোপ ইউ আর কোয়াইট ওয়েল বাই দ্য গ্রেস অফ গড। গ্রেস অফ গড হচ্ছে ভগবানের আশীর্বাদে। তো আমি আশা করছি তুমি ভগবানের আশীর্বাদে ভালো আছো। আই অ্যাম ভেরি ওয়েল, আমিও খুব ভালো আছি। এবার হচ্ছে চিঠির যে বডি মেন, সেটা আমি এখানে লিখবো মাঝখান করে। দেখো প্যারা চেঞ্জ করেছি। ডু ইউ নো, তুমি কি জানো, দ্যাট আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কাছে একটা সুখবর আছে। আই নো আ ফেমাস পাবলিক লাইব্রেরি ইন মাই লোকালিটি, আমাদের এই কী বলবো, আমাদের এরিয়াতে একটা খুবই বিখ্যাত একটা পাবলিক লাইব্রেরি রয়েছে। সো আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড গট আ মেম্বারশিপ লাস্ট মানডে। তো সেখানে আমি গেছিলাম আগের সোমবারেই এবং একটা সদস্যপদও আমি কিন্তু গ্রহণ করেছি। পাবলিক লাইব্রেরিজ আর ওপেন টু অল, জানো কি এই পাবলিক লাইব্রেরিগুলো কিন্তু সবার জন্যই, মানে অধিকার থাকে সবার যাওয়ার জন্যই কিন্তু খোলা থাকে সব সময়। অ্যান্ড আই সাজেস্ট, আমি তোমাকে সাজেস্ট করব বা উপদেশ করব, ইউ অলসো গো দেয়ার, তুমিও সেখানে যাও, মানে ভিজিট করো একবার। ইট ইজ ভেরি ইউজফুল প্লেস ফর রিডিং বুকস অন ভেরিয়াস সাবজেক্টস, জানো কি এটা হচ্ছে খুবই একটা ইউজফুল অর্থাৎ খুবই মানে হেল্পফুল জায়গা, বিভিন্ন বই একসাথে, বিভিন্ন সাবজেক্টের বই একসাথে পড়ার জন্য। অ্যান্ড ইউ ক্যান বড়ো দিস বুকস অলসো, এবং তুমি চাইলে সেই বইগুলোকে বড়ো অর্থাৎ নিয়ে আসতেও পারো। তারপরে লাইন হচ্ছে, নাও আর ডেস ইউ ক্যান অ্যাক্সেস দ্য ফেসিলিটি অফ আনলিমিটেড ইন্টারনেট দেয়ার। আর এখন তো সেখানগুলোতে মানে প্রচুর ইন্টারনেটের সুবিধা, আনলিমিটেড ইন্টারনেট তুমি সেখানে ব্যবহার করতে পারো। অ্যান্ড আনলিমিটেড ইন্টারনেট মিনস আনলিমিটেড ফান্ডস। তো দেখো আমাদের এখন বন্ধু বান্ধবীদের মধ্যে কথা হচ্ছে চিঠিটাতে, তো ইন্টারনেট কতটা একটা কাজের বিষয়। তো বলছে কি, যে লাইব্রেরিতে শুধুমাত্র যে বই পড়া হচ্ছে তা নয়, সেখানে কিন্তু আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাচ্ছে। আর আনলিমিটেড ইন্টারনেট মানে হচ্ছে কিন্তু আনলিমিটেড ফান্ড, মানে হচ্ছে অনেক মজা। কারণ ইন্টারনেটটা আমাদের অনেক কাজে লাগে, আমরা অনেক কিছু ডাউনলোড করব, অনেক কিছু তথ্য গুগল, ইউটিউব এগুলো করতে পারবো, সেই জন্যই এই কথাটা বলেছে। পরের লাইন দেখো, সো গোয়িং টু দ্য লাইব্রেরি উইল হেল্প ইউ মেক দ্য রিডিং হ্যাবিট। বলছে সেই জন্য প্লিজ তুমি একবার লাইব্রেরিতে যাও, যেটা কি করছে তোমাকে লাইব্রেরি যাওয়ার পাশাপাশি একটা তোমার বই পড়ার যে অভ্যাস সেটাও তৈরি করছে। অ্যান্ড ইউ ক্যান পাস ইউর লিজার টাইম বাই গোয়িং টু দ্য লাইব্রেরি অ্যাজ ওয়েল। এবং যতটা সম্ভব তুমি লাইব্রেরি গিয়ে কিন্তু আমাদের যে অবসর সময় থাকে সেটাকেও আমরা কিন্তু সেখানে সময়টাকে কাটাতে পারি বই পড়ে। আই হোপ ইট উইল শিওরলি বি ইয়োর গাইড অ্যান্ড ইয়োর বেস্ট ফ্রেন্ড। এবং আমি আশা রাখছি এটা তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে এবং তোমার জীবনের একটা গাইড অর্থাৎ তোমাকে পথ দেখাবে। এই লাইব্রেরি যাওয়ার অভ্যেসটা তোমার অনেক কাজে। এরপর দেখো লাস্টে একটা প্যারা করেছি কি, যেটা বলি আমরা, ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, এই যেটা লিখি আর কি সেটাই লিখেছি। টেক মাই লাভ, তুমি আমার অনেক ভালোবাসা নিও। অ্যান্ড গিভ মাই রিগার্ডস টু ইয়োর পেরেন্টস, এবং তোমার বাবা মাকে আমার অনেক মানে সম্মান এবং শ্রদ্ধা জানিও। তো এখানে চিঠিটা শেষ হলো। এবার ডান দিকে আমি লিখবো কি, ইয়োর্স এভার, দিয়ে আমার নিজের নাম, মানে আমার নামটা লিখবো, এখানে ফুল নাম
না লিখলেও হবে, যদি কোনো ডাক নাম থাকে সেটাও লিখতে পারো। আর বাঁ দিকে এখানে বন্ধুর নাম, মানে যাকে তুমি লিখলে চিঠিটা তার নাম, তারপরে তার বাবার নাম, তারপরে তার ভিলেজ, পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট মানে জেলা, আর পিন নাম্বার দিয়ে দেবে। আর এখানে স্ট্যাম্প বলে লিখে দিয়ে পারলে এই অ্যাড্রেসটাকে একটা চারকোনা বক্সের মধ্যে ভরে দেবে, তাহলে চিঠিটা কমপ্লিটলি লেখা হবে। এরপরে দেখো 7 দাগের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। বলেছে কি সকাল সকাল উঠে যে আমরা এক্সারসাইজেসগুলো করে থাকি, যে ব্যায়ামগুলো মানে প্র্যাকটিস করি, সেগুলো করার যে বেনিফিটস অর্থাৎ যে প্রয়োজনীয়তা বা উপকারিতা, সেগুলোকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। এখানে কিছু পয়েন্টস দিয়ে দিয়েছে দেখো। গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার মানে স্বাস্থ্যের পক্ষে ভালো, তারপর হচ্ছে স্বচ্ছ শুদ্ধ হাওয়া, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, এবং সারাদিনে যেটা আমাদেরকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। তো এই পয়েন্টগুলোর হেল্প নিয়ে আমাদেরকে প্যারাগ্রাফটা লিখতে বলেছে। তো দেখো শুরু করছি। একটা প্রথমেই প্যারাগ্রাফের টাইটেল দিয়ে দিয়েছি বেনিফিটস অফ আর্লি মর্নিং। দেখো প্রথম লাইন, উই অল নো দ্যাট হেলথ ইজ ওয়েলথ, মানে আমরা প্রত্যেকেই জানি আমাদের স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ। ওয়ান হু হ্যাজ আ সাউন্ড হেলথ ইজ এবল টু লিভ আ সাউন্ড লাইফ। এখানে সাউন্ড কথার অর্থ মানে কোনো শব্দ বা আওয়াজ নয়, সাউন্ড হচ্ছে সুস্বাস্থ্য হওয়ার যে অধিকারী, সেই সুস্বাস্থ্যের কথাই বলা হয়েছে। মানে দেখো ওয়ান হু হ্যাজ আ সাউন্ড হেলথ, যার একটা সুস্বাস্থ্য রয়েছে বা যে সুস্বাস্থ্যের অধিকারী, ইজ এবল টু লিভ আ সাউন্ড লাইফ, তার জীবনটাও কিন্তু খুব সুন্দর। কারণ আমাদের স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের জীবনটাও কিন্তু একদম সুন্দর হয়। ইফ ইউ ওয়ান্ট আ সাউন্ড হেলথ দেন দ্য ফার্স্ট থিং ইউ উইল নিড টু রিমেম্বার। বলেছে কি যদি তুমি একটা ওরকম সুন্দর স্বাস্থ্য বা সুস্বাস্থ্য চাও, তাহলে তোমাকে প্রথমেই যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি ইজ দ্যাট ইউ হ্যাভ টু রাইজ আর্লি ইন দ্য মর্নিং। সবাইকে মানে যদি এরকম আমরা জীবন চাই বা স্বাস্থ্য চাই, তাহলে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে প্রত্যেকে সকালে উঠতে হবে, অ্যান্ড ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজেস, এবং আমাদেরকে কিছু ফিজিক্যাল এক্সারসাইজেস মানে যেগুলো আমরা সকালে উঠে ব্যায়াম প্র্যাকটিস করি, তো সেইগুলোকে প্র্যাকটিস করতে হবে। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইন দ্য মর্নিং ইজ দ্য ফ্রেশ এয়ার, এবং এই সকালের সব থেকে যদি কিছু সুন্দর বা কিছু আকর্ষণীয় জিনিস হয় সেটা হচ্ছে সকালের এই ফ্রেশ এয়ার, স্বচ্ছ যে হাওয়াটা দেয়, এত মিষ্টি হাওয়া যেটা আমাদের শরীর মন দুটোকে একদম সুন্দর করে তোলে। দিস ফ্রেশ এয়ার মেক্স বোথ আওয়ার বডি অ্যান্ড আওয়ার মাইন্ড ফ্রেশ, যেটা কি করে আমাদের শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখতে সাহায্য করে। ইফ ইউ প্র্যাকটিস ইয়োগা, যদি তুমি সকালে ওঠা ইয়োগা প্র্যাকটিস করো, প্রাণায়াম করো, সূর্য নমস্কার মানে সূর্য প্রণাম ইন দ্য মর্নিং, সকালবেলায় উঠে যদি এগুলো প্র্যাকটিস করো, ইউ ক্যান গেট আ হেলথ উইথাউট এনি ডিজিজ, তুমি এমন একটা স্বাস্থ্যের অধিকারী হবে যার মধ্যে কোনো রোগ ব্যাধি, কোনো রোগ জ্বালা থাকবে না, তুমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। This type of physical exercises help us to remain active throughout the day. শুধুমাত্র যে সুস্বাস্থ্যের অধিকারী হব তাই নয়, এই ধরনের ব্যায়ামগুলো বা এই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজগুলো প্র্যাকটিস করলে কি হবে, এইগুলো আমাদেরকে সারাদিন মানে অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে, মানে সারাদিন আমাদের এনার্জি, আমাদের পাওয়ারটাকে অনেকখানি ধরে রাখতে সাহায্য করবে। উই মাস্ট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সেই জন্য আমাদের প্রত্যেককেই সকালে উঠতে হবে, মানে আমাদের উচিত প্রত্যেকে সকালে ওঠা এবং সকালের যে সৌন্দর্য সেটাকে অনুভব করা, তারপরে সেই ফ্রেশ এয়ারটাকে নেওয়া, অ্যান্ড প্র্যাকটিস ফিজিক্যাল এক্সারসাইজেস লাইক দিস, এবং সকালে উঠে এই ধরনের যে ফিজিক্যাল এক্সারসাইজেসগুলো রয়েছে, এই যে যোগা, তারপরে প্রাণায়াম, সূর্য নমস্কার, এইগুলোকে প্রতিনিয়ত কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই লেসনের যত এক্সারসাইজেসগুলো রয়েছে অর্থাৎ গ্রামার এক্সারসাইজেস, তারপর রাইটিং অ্যাক্টিভিটিস, তো সমস্ত কিছুই কিন্তু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। আশা করছি কারো কোথাও সমস্যা হবে না। তবু যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও লিখে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার ভিডিওটি অর্থাৎ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।